নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে রথযাত্রার শুভেচ্ছা সকলকে জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তবে ভিডিওর শুরুতেই প্রত্যেক দিনের মতন আজকেও আমি আপনাদের সকলের কাছে আবেদন রাখবো, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, রথযাত্রার দিনে এই জগন্নাথ দেবের আরাধনা সারা দেশ জুড়ে সর্বত্রই হয়, কিন্তু তার মধ্যে দেশের পূর্ব প্রান্তে, বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, এই দুটো জায়গায় এর একটা আলাদা তাৎপর্য রয়েছে। পুরীর কথা তো আলাদা করে বলার কিছুই নেই। জগন্নাথ ধামের রথযাত্রা, সেখানে প্রতি বছর শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন রথযাত্রায় অংশ নেওয়ার জন্য, স্বচক্ষে রথযাত্রার দৃশ্য দেখার জন্য। ঠিক একই রকম ভাবে আমাদের এই পশ্চিমবঙ্গ, সেইখানেও কিন্তু বিভিন্ন জায়গায় রথ নিয়ে নানান রকম মিথ রয়েছে এবং প্রচুর জায়গায় খুব বড় বড় রথ নিয়ে বেরোনো হয় রথযাত্রা। আর এবছর রথযাত্রা আমাদের রাজ্যে তো তার একটা মাত্রাই অন্যরকম পেয়েছে, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্য সরকার তার সরকারি টাকা খরচা করে, যেটা আমরা সাধারণ মানুষরা কর হিসেবে দিয়ে থাকি, সেই টাকার থেকে খরচা করে দীঘাতে একটা মন্দির তৈরি করেছেন, জগন্নাথ দেবের মন্দির, যেটাকে আবার তারা মন্দির বলে প্রচার করতে পারেন না অফিসিয়ালি। তারা নাম দিয়েছেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। কারণ সাধারণ জনগণের পয়সায় সরকার মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি এগুলো করতে পারেন না। কিন্তু আমাদের রাজ্য তো একটু অন্যরকম ভাবে চলে। ফলে কোনো একজন ব্যক্তি তার ইচ্ছা পূরণের জন্য, যেহেতু তিনি সরকারের মাথায় বসে আছেন, তিনি যা খুশি করতে পারেন। সরকারের টাকায় মন্দির হোক বা খেলা মেলা মৎস্য ইত্যাদি হোক, যা কিছু হোক, তিনি তার ইচ্ছা মতন করতে পারেন। এমনকি তার ইচ্ছাতে এখন তো মা দুর্গাও মর্তে আসার পরে যখন কৈলাসে ফিরে যাওয়ার টাইম হয়, তখন তাকে দর্শন না দিয়ে যান না। সে যাই হোক, আজকে রথযাত্রা, সুতরাং রথযাত্রা জগন্নাথ দেবের আরাধনা, এর ওপরেই থাকি। দেখুন, আমার সোজা প্রশ্ন হলো, হাতের কাছে এই পশ্চিমবঙ্গবাসীর যখন পুরী রয়েছে, আসল জগন্নাথ দেবের মন্দির রয়েছে, ধাম রয়েছে, এবং যেখানে গেলে পরে এই রথযাত্রার যে একটা আলাদা ঐতিহ্য, আলাদা উচ্ছ্বাস, সেটা টের পাওয়া যায়, সেই ঐতিহ্যর স্পর্শ পেতে হঠাৎ বাঙালি পশ্চিমবঙ্গবাসী দল বেঁধে দীঘায় যাবে কেন? আসল ধাম যেখানে, সেখানে না গিয়ে তার রেপ্লিকা, নকল একটা মন্দির, কালচারাল সেন্টার, সেখানে কেন যাবে? আদৌ যাবে কি? কতটা যাবে? দেখুন, আমার যেটা ধারণা, দীঘা এই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া বা হুগলি থেকে কিছু সংখ্যক লোক দল বেঁধে যাবেন সরকারের দ্বারা পরিচালিত এই রথযাত্রা। কারণ যেটা শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী এই রথযাত্রার ব্যবস্থাপনা দেখার জন্য, পরিচালনা করার জন্য দুদিন আগে থেকেই যেমন দীঘায় বসে রয়েছেন, ঠিক সেরকম ভাবেই যেটা খবর পাওয়া যাচ্ছে, এই কলকাতা থেকে 10 জন সার্জেন্টকে দীঘায় নিয়ে যাওয়া হচ্ছে এই রথযাত্রার সময়, যাতে যানজটকে নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, হঠাৎ করে দীঘাতে এইরকম ভাবে জগন্নাথ দেবের মন্দির করার দরকার হলো কেন? দীঘাতে না হয়ে মন্দির যদি করতেই হয়, অন্য কোথাও হতে পারত। বিশেষ করে নবদ্বীপ ধাম সব থেকে উপযুক্ত জায়গা ছিল। কারণ আমরা জানি, এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে মহাপ্রভু শ্রী চৈতন্যর একটা সংযোগ আছে, তার একটা স্মৃতি রয়েছে। ফলে আমাদের রাজ্যে যখন নবদ্বীপ ধাম রয়েছে, যেটা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নিজস্ব ধাম, সেইখানেই যদি এই জগন্নাথ দেবের মন্দির হতো, তাহলে সেটাই তো সব থেকে বেশি বাস্তবসম্মত হতো। কিন্তু দীঘা কেন? দেখুন, পুরীতে সমুদ্র রয়েছে এবং সমুদ্রের নিকটবর্তী জায়গায় জগন্নাথ ধাম রয়েছে বলে, জগন্নাথ দেবের মন্দির রয়েছে বলে, সমুদ্রের কাছেই জগন্নাথ দেবের মন্দির করতে হবে, সেই উদ্দেশ্যেই কি দীঘাকে বেছে নেওয়া হলো, যেহেতু দীঘাতে সমুদ্র রয়েছে। আর তার সাথে সাথে দীঘা এমন একটা পর্যটন জায়গা,
যেখানে বাঙালি দুদিন ছুটি পেলেই টুক করে ঘুরে আসি বলে চলে যায়। ফলে ওই একসঙ্গে রথ দেখা, কলা বেচা, সমুদ্রের তটে একটু বিশ্রাম নিলাম, আর সঙ্গে একটু জগন্নাথ দেবের মন্দিরও ঘুরে আসলাম। সেই চিন্তা ভাবনা থেকেই কি দীঘাতে এই জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হলো? দেখুন, বিস্তর এই নিয়ে তর্ক বিতর্ক আছে, বিস্তর অভিযোগ আছে এই মন্দির তৈরি করা নিয়ে। যেটা শোনা যাচ্ছে যে যারা এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন, পরিচালনার ক্ষেত্রে দায়িত্বে যারা ছিলেন, সেই হিটকোকে রাজ্য সরকার কোনো লিখিত আদেশ দেয়নি, নোটিশ দেয়নি। মৌখিক আবেদনের ভিত্তিতে হিটকো এত খরচা করে একটা মন্দির তৈরি করলো, এবং এই মন্দির এমন একটা মন্দির যেটা হুবহু নকল করা হয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরকে। এবং মূল যে মন্দির, সেই মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটারের ওপরে, যেটা সম্ভবত পুরীর মন্দিরেও নয়। ফলে এই সব ব্যাপারগুলোকে নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু হঠাৎ এত কোটি কোটি টাকা খরচা করে মন্দির নির্মাণের জন্য মাননীয়া উদ্গ্রীব হয়ে গেলেন কেন? আসলে সমস্তটাই তিনি করেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, ভোটের কথা মাথায় রেখে। তিনি একটা পাও ফেলেন না আগাম ভোটের চিন্তা ভাবনা না করে। আমরা দেখেছি সংখ্যালঘু তোষণের মাত্রা এমন একটা জায়গায় তিনি নিয়ে গেছেন, যেটা রাজ্যের অধিকাংশ মানুষ এটা ভাবতে শুরু করেছে যে এই সরকার সংখ্যালঘু তোষণের সরকার। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই তিনি এখন এটা মরিয়া চেষ্টা করছেন দেখানোর যে তিনি শুধু সংখ্যালঘু নয়, হিন্দু সংখ্যাগুরু যারা রয়েছে তাদেরকেও তিনি সমানভাবে তাদের উৎসব ইত্যাদিতে অংশগ্রহণ করেন, সেগুলোর জন্যও তিনি খুব উৎসাহী। আর সর্বোপরি বিরোধী দলনেতা এবং বিরোধী দল, তারা যেরকম ভাবে এই সনাতনী হিন্দুদের এককাট্টা করার কাজে লেগেছেন, মাননীয়া কিন্তু সিঁদুরে মেঘ দেখছে। কারণ আর 6-8 মাস পরেই ভোট। ফলে হিন্দু একটা পার্সেন্টেজ ভোট তার অবশ্যই দরকার, তিনি জানেন, এবং সেই ভোটটাকে সুনিশ্চিত করার জন্যই তার এই সমস্ত কাজ কারবার। নিয়ম নীতি আচার অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে তার অত মাথা ব্যথা নেই, তিনি কোনো কিছুর তোয়াক্কা করেনও না। যদি তিনি মনে করতেন যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে আচার পালন করা হয় সেই আচার অনুষ্ঠান এখানেও পালন করা হবে, তাহলে সর্বপ্রথম তিনি নিজেকেই ওই জগন্নাথ দেবের যেদিন মন্দিরের উদ্বোধন হলো, কালচারাল সেন্টারের উদ্বোধন হলো, সেদিনকে তিনি সমস্ত আচার অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রাখতেন। কারণ মহিলাদের পুরীতে কোনো রকম পুজোর আচার অনুষ্ঠানের মধ্যে যুক্ত হওয়ার অধিকার নেই। সেখানে যাবতীয় যা আচার অনুষ্ঠান সমস্তটা পুরুষ পুরোহিতরাই করতে পারেন। মহিলারা গান, আরতি ইত্যাদি করতেই পারেন, কিন্তু মূল পুজোর যে আচার সেইটা তারা কখনোই তাতে সামিল হতে পারেন। আর আমরা দেখলাম দীঘাতে মন্দিরের স্থাপনার পরে তার যে উদ্বোধন হলো, সেখানে প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে সমস্ত কিছুতেই মুখ্যমন্ত্রীর সদর্প উপস্থিতি। আচ্ছা, পুরীর মন্দিরে সব থেকে বড় নিয়ম যেটা কঠোরভাবে পালন করা হয় আজও এতদিন পরেও, সেটা কি তিনি এখানে মানতে পারবেন? পুরীর মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের ধামে হিন্দু ব্যতীত অন্য কোনো জাতি প্রবেশ করতে পারেন। মাননীয়া কি সেই গ্যারেন্টি দীঘাতে দিতে পারবেন, বা তিনি ঘোষণা করতে পারবেন যে জগন্নাথ দেবের মন্দির এখানে হিন্দু ব্যতীত আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না? তিনি পারবেন, তিনি করবেন না। কারণ তিনি জানেন এই ঘোষণা তিনি করলে পরে তিনি সমূহ বিপদে পড়বেন। তার যারা ওই দুধেল গাই, তারা কিন্তু তাকে ছেড়ে কথা বলবেন। ফলে সমস্ত জিনিসটাই, সমগ্র চিন্তা ভাবনাটাই ভোটের রাজনীতি থেকে, এই যে হঠাৎ করে প্রসাদ বিতরণের চিন্তা ভাবনা, সারা বাংলার লোকের কাছে প্রসাদ পৌঁছে দেওয়া, জগন্নাথ দেবের মহাপ্রসাদ গজা এবং প্যাড়া, এটাও কিন্তু ওই প্রমাণ করার চেষ্টা যে আমি হিন্দু, আমি হিন্দুত্ব ধর্মাবলম্বী মানুষদের পাশে আছি ইত্যাদি এবং ইত্যাদি। না হলে পরে এই জিনিস তো হতে পারে না। কারণ এত লোককে, এই 10 কোটি লোককে প্রসাদ বিতরণ করা সম্ভব না। তার জন্য যে প্রসাদ তৈরি করতে হবে, কোনো মন্দিরে এত প্রসাদ তৈরি একবারে কখনোই হয় না। ফলে তিনি হোমিওপ্যাথিকের হ্যানিম্যানের যে থিওরি,
ডাইলুশন থিওরি সেইটাকেই এখানে প্রয়োগ করেছেন। মূল প্রসাদ নিয়ে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে সেটাকে বৃহৎ অংশের উপাদানের মধ্যে মিশিয়ে প্রসাদ তৈরি করা, আবার সেখান থেকে আরো বড় উপাদান সেখানে মিশিয়ে আরো বড় প্রসাদ তৈরি করা, এই কাজটা তিনি করতে চেয়েছেন। এবং এই কাজ করতে গিয়ে কোনো রকম তিনি বাছবিচার করেননি। যে কোনো জায়গায় যে কোনো লোককে তিনি দায়িত্ব দিয়েছেন যারা এই প্রসাদ তৈরি করছে, যেটাতে আসল উদ্দেশ্য যেটা সেটাই কিন্তু বিনষ্ট হচ্ছে। আদতে এই রকম ভাবে প্রসাদ বিতরণ করা, তৈরি করা, সেটা কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবেরই অসম্মান এবং স্বাভাবিকভাবেই সমগ্র হিন্দু জাতিকে অসম্মান করা। কিন্তু ওই যে তিনি যেটা ভাবেন সেটা ঠিক হোক আর ভুল হোক তিনি করেন, এবং সেইটা যে ঠিক সেটা প্রমাণ করারও তিনি যথাসাধ্য চেষ্টা করেন এবং কোনো না কোনো উপায়ে সেইটাকে স্ট্যাবলিশ করেন। তার আসল উদ্দেশ্য এই সমস্ত কিছু করে যাতে তিনি ভোটে ফায়দা তুলতে পারেন। আগামী 8 মাস 9 মাস পরেই ভোট, ফলে এখন তার মাত্রা আরো বাড়বে, এই জাতীয় ঘটনা আরো বাড়বে। এখন দেখার বিষয় এই রকম ভাবে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থেকে তিনি আদৌ তার কোনো ফায়দা তুলতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।